হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 7 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বা বলা যায় খলজি সাম্রাজ্যবাদ, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পর এর 20 নম্বরের অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নেব। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 7, এখানে প্রশ্ন হচ্ছে আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি। 20 নম্বরের প্রশ্ন, মার্কস 20। এই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে খলজি সাম্রাজ্যবাদ। তো দেখো, খলজিদের উপরে আমাদের কয়েকটি প্রশ্ন পড়তে হয়। প্রথম যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, 1290 সালে যে খলজি বিপ্লব হয়েছিল, অর্থাৎ এই খলজি বংশের প্রথম সুলতান জালালউদ্দিন ফিরোজ খলজি, তিনি দাস বংশের শেষ সুলতান কাইকোবাদকে হত্যা করে সিংহাসনে বসেন 1290, যেটাকে আমরা বলছি খলজি বিপ্লব। এর আগে একটি ভিডিওতে আমি এই সম্পর্কে টিকা প্রশ্নের উত্তর দিয়েছি। এখন এই খলজি বিপ্লবের পর সিংহাসনে আসছেন জালালউদ্দিন ফিরোজ খলজি 1290 এবং 1296 পর্যন্ত তিনি রাজত্ব করছেন। তাকে হত্যা করে তার ভাইপো এবং জামাতা আলাউদ্দিন খলজি সিংহাসনে বসছেন 1296। 1296 থেকে 1316 এই 20 বছর রাজত্ব করেছিলেন আলাউদ্দিন খলজি। এবং আলাউদ্দিন খলজির উপরে আমাদের যে সমস্ত প্রশ্ন পড়তে হয়, তার সাম্রাজ্য বিস্তারের নীতি, যেটা নিয়ে এখন আলোচনা করব। আরেকটি প্রশ্ন পড়তে হয় তার অর্থনৈতিক সংস্কার। এই অর্থনৈতিক সংস্কারের মধ্যে দুটো অংশ রয়েছে, একটি তার রাজস্ব বা ভূমি সংস্কার নীতি, আর একটি রয়েছে তার বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এ সম্পর্কেও কিন্তু এর আগে আমি ভিডিও ক্লাসে আলোচনা করেছি। এই শেষ প্রশ্ন যেটা রয়েছে খলজি সাম্রাজ্যবাদ বা আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি। তা খলজি বংশে যে সমস্ত সুলতান ছিলেন তার মধ্যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন এই আলাউদ্দিন খলজি, এবং তিনি বা তার সময়ে এই দিল্লির সুলতানি সাম্রাজ্য একটা বিরাট আকার ধারণ করেছিল। তিনি অনেকগুলো যুদ্ধ করেছেন এবং সেই যুদ্ধের মধ্য দিয়ে এই দিল্লির সুলতানি সাম্রাজ্যকে একটা বড় আকার তিনি দিতে পেরেছিলেন। তার সময়ই খলজি বংশ বৃহৎ আকার ধারণ করে দিল্লির সুলতানি সাম্রাজ্য সর্বাপেক্ষা বৃহৎ রাষ্ট্রের আকার ধারণ করেছিল। তা দেখো, এখানে আমরা যেটা দেখব যে তার এই সাম্রাজ্য বিস্তারের পিছনে প্রধান উদ্দেশ্যটা কি রয়েছে সেটা আমরা দেখব। দেখো, এখানে রয়েছে উদ্দেশ্য। প্রথমে রয়েছে বিশ্ব জয়ের স্বপ্ন। তা আলাউদ্দিন খলজি খুব উচ্চাকাঙ্ক্ষী একজন সুলতান ছিলেন, খুব সাহসী ছিলেন এবং দুর্ধর্ষ এক সেনাপতি ছিলেন। তা তিনি সমগ্র বিশ্ব জয় করার একটা স্বপ্ন তিনি দেখেছিলেন। যেমন আলেকজান্ডার সমগ্র বিশ্ব জয় করেছিলেন, ঠিক সেই রকম আলেকজান্ডারের মতোই আলাউদ্দিন খলজি সমগ্র বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেন এবং এই কারণে তিনি উপাধি নিয়েছিলেন সিকান্দার ই সানি, অর্থাৎ দ্বিতীয় আলেকজান্ডার। তো যাই হোক, দিল্লির যে কাজী আলাউল, তার পরামর্শে আলাউদ্দিন খলজি বিশ্ব জয়ের পরিকল্পনা বাদ দিয়ে আগে ভারতবর্ষকে কিভাবে জয় করা যায় সেই কাজে মনোনিবেশ করেন। তা এটাই ছিল তার উদ্দেশ্য। তিনি একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই সাম্রাজ্য প্রতিষ্ঠার বাসনা বা তাগিদ থেকে তিনি একের পর এক রাজ্য অধিকার করে গেছেন। এরপরে দেখো রয়েছে নিরাপত্তা, অর্থাৎ সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে তিনি সাম্রাজ্যের সম্প্রসারণ ঘটাতে চেয়েছিলেন। বিশেষ করে ভারতবর্ষে সেই সময় সুলতানি যুগে রাজপুত শক্তি খুব মাথাচাড়া দিয়ে উঠেছিল। গোয়ালিয়র, চিতোর, এই সমস্ত জায়গাগুলো ছিল রাজপুত শক্তির মেন ঘাঁটি বা শক্তিশালী কেন্দ্র। এগুলো দিল্লির সুলতানি সাম্রাজ্যের পক্ষে ছিল বিপজ্জনক। তাই দিল্লির সাম্রাজ্যের সংহতি সাধনে বা নিরাপত্তার স্বার্থে তিনি এই সমস্ত রাজ্যগুলোকে আক্রমণ করে এগুলো দখল করেন। এরপরে রয়েছে ধন সম্পদ। তিনি প্রভূত পরিমাণে ধন সম্পদ লুণ্ঠন করার তাগিদে এই সমস্ত রাজ্যগুলো অভিযান করেছিলেন। ধন সম্পদ লুণ্ঠনের পিছনেও কিন্তু একটা কারণ ছিল। আলাউদ্দিন খলজির ছিল এক বিশাল বড় সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে রক্ষণাবেক্ষণ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন ছিল এবং সেই অর্থ উপার্জন করতে বা সেই অর্থ সংগ্রহের জন্য তিনি কিন্তু একের পর এক রাজ্য আক্রমণ করে ধনসম্পদ লুণ্ঠন করে গেছেন। এছাড়া দেখো, রাজপুত শক্তি, ভারতবর্ষে একাধিক রাজপুত শক্তি ছিল। গোয়ালিয়র, গুজরাট, রণথম্বর, মেবার, মারওয়াড় ছিল, মালব, মান্ডু, ধার, উজ্জয়িনী, এই সমস্ত রাজপুত রাজ্যগুলি দিল্লির সাম্রাজ্যের পক্ষে ছিল বিপজ্জনক। তাই এই সমস্ত রাজপুত জাতিগুলোকে তিনি একের পর এক দখল করেন এবং এদেরকে দমন করেন। তো এই ছিল তার উদ্দেশ্য, সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্য। বিশ্বজয়ের স্বপ্ন, সাম্রাজ্য প্রতিষ্ঠা, নিরাপত্তা, ধনসম্পদ লুণ্ঠন এবং
শেষে রয়েছে রাজপুত শক্তির দমন। তা আলাউদ্দিন খলজি প্রথমে উত্তর ভারত অভিযান করেন এবং উত্তর ভারত দখল করে সেই অংশটা সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন, সরাসরি খলজি সাম্রাজ্যের অধীনে নিয়ে আসেন। আর দক্ষিণ ভারতেও তিনি অভিযান করেন। দক্ষিণ ভারতের 4টি রাজ্য তিনি জয় করেন। একটি হচ্ছে দেবগিরি, বরঙ্গল, হৈসল এবং পাণ্ড। এই 4টি রাজ্য জয় করেও তিনি এগুলি সরাসরি একমাত্র দেবগিরি বাদে আর বাকি 3টি রাজ্য অর্থাৎ বরঙ্গল, হৈসল এবং পাণ্ড এই রাজ্যগুলোকে তিনি করদ রাজ্যে পরিণত করেন। কারণ তিনি জানতেন দিল্লি থেকে দক্ষিণ ভারতের এই দূরবর্তী রাজ্যগুলো শাসন করা সম্ভব নয়, তাই তিনি এগুলোকে করদ রাজ্যে পরিণত করে এই রাজ্যগুলির বশ্যতা আদায় করেন। কর দানের প্রতিশ্রুতির বিনিময়ে এই রাজ্যগুলোকে আবার তাদেরকে ফিরিয়ে দেন। তা অনেকটা সেই সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারের মতো, সমুদ্রগুপ্ত যেমন উত্তর ভারত জয় করার পর দক্ষিণ ভারত অভিযান করেছিলেন, আলাউদ্দিন খলজিও ঠিক তেমনই আগে উত্তর ভারত অভিযান করেন। উত্তর ভারতে তখন একাধিক রাজপুত শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। তো 1296 সালে আলাউদ্দিন খলজি যখন সিংহাসনে বসেন, তার ঠিক পরের বছর অর্থাৎ সিংহাসনে বসেই তিনি প্রথম গুজরাট অভিযান করেন 1297 সালে। এই গুজরাট অভিযানের পিছনে একটা কারণ ছিল, গুজরাট ছিল একটা সমৃদ্ধ প্রদেশ এবং গুজরাটের যে সমস্ত বন্দরগুলো রয়েছে, ক্যাম্বে বন্দর বিশেষ করে, এই বন্দরগুলো দিয়ে বৈদেশিক বাণিজ্য নিয়ন্ত্রিত হতো। তাই এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য আলাউদ্দিন খলজি প্রথম 1297 সালে গুজরাট অভিযান করেন। গুজরাটের রাজা ছিলেন কর্ণদেব, তিনি পালিয়ে যান এবং কর্ণদেবের স্ত্রী ছিলেন কমলা দেবী। এই কমলা দেবীকে আলাউদ্দিন খলজি বিবাহ করেন এবং কমলা দেবীর মেয়ে বা কন্যা ছিলেন দেবলা দেবী। এই দেবলা দেবীর সাথে আলাউদ্দিন খলজির নিজের পুত্র খিজির খায়ের বিবাহ দেন। এই খিজির খা এবং দেবলা দেবীর এই প্রেম কাহিনী নিয়ে আমির খসরু লিখেছিলেন দেবল রানী খিজির খা বলে এক উপন্যাস। তা যাই হোক, 1297 সালে তিনি গুজরাট অভিযান করে গুজরাট দখল করছেন এবং এই গুজরাটের যে সোমনাথ মন্দির সেটাকে লুণ্ঠন করছেন এবং গুজরাট থেকে প্রভূত পরিমাণে ধনসম্পদ তিনি লাভ করছেন এবং তিনি এই গুজরাট থেকে তার যে এক প্রধান কৃতদাস মালিক কাফুর, সেই মালিক কাফুরকেও তিনি এই গুজরাটের ক্যাম্বে বন্দর থেকে 1000 দিনারের বিনিময়ে তিনি সেটা লাভ করছেন মালিক কাফুরকে। এছাড়া মালিক কাফুর পরবর্তীকালে আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি হন এবং এই আলাউদ্দিন খলজি এই মালিক কাফুরের পরিচালনায় একাধিক রাজ্য অভিযান করেন, দক্ষিণ ভারত অভিযান করেন। সবকিছুর পিছনে ছিল, প্রধান নেতৃত্ব ছিল কিন্তু এই মালিক কাফুর। মালিক কাফুর সর্বেসর্বা হয়ে ওঠেন এবং আলাউদ্দিন খলজির ডান হাতে পরিণত হন। মালিক কাফুর দক্ষিণ ভারতের 4টি রাজ্য জয় করেছিলেন, দেবগিরি, বরঙ্গল, হৈসল এবং পাণ্ড। তা যাই হোক, গুজরাট অভিযানের পর এরপরে আলাউদ্দিন খলজি 1299 সালে রণথম্বর আক্রমণ করছেন, রাজস্থানের রণথম্বর রাজ্যটি। এখানকার রাজা ছিলেন হামির দেব, তাকে হত্যা করছেন এবং এই রণথম্বরের রমণীরা, রাজপুত রমণীরা মুসলিম আক্রমণের বিরুদ্ধে নিজেদের সতীত্ব রক্ষা করার জন্য জহর ব্রত পালন করে অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেন। এরপরে রয়েছে দেখো মেবার। 1303 সালে আলাউদ্দিন খলজি মেবার আক্রমণ করেন। কবি মোহাম্মদ জয়সির রচিত পদ্মাবত কাব্য থেকে আমরা জানতে পারি যে আলাউদ্দিন খলজি এই মেবারের যে রানা ছিলেন রতন সিংহ, তার সুন্দরী পত্নী পদ্মাবতীকে লাভ করার জন্য মেবার আক্রমণ করেন এবং মেবারকে ধূলিসাৎ করে দেন। মেবার একটা সময় পরাজিত হয় আলাউদ্দিন খলজির কাছে এবং রানা রতন সিং মারা যান এবং রানী পদ্মাবতী এবং তার অসংখ্য অনুচর রাজপুত রমণী তারা জহর ব্রত পালন করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন এবং শেষ পর্যন্ত মেবার কিন্তু খলজি সাম্রাজ্যভুক্ত হয়। আলাউদ্দিন খলজি এটা দখল করেন এবং নিজের পুত্র খিজির খাকে এই মেবারের শাসনকর্তা নিয়োগ করে তিনি দিল্লিতে ফিরে আসেন। এরপরে দেখো রয়েছে মারওয়াড়। 1308 সালে তিনি মারওয়াড়ের যে রাজা শীতল দেব, তাকে হত্যা করে এই রাজ্যটি দখল করছেন। এছাড়া 1311 সালে তিনি জালোর রাজ্যটি দখল করছেন এবং জালোরের রাজা কানর দেবকে পরাজিত করে তিনি জালোর রাজ্য দখল করছেন। তাহলে 1297 সালে গুজরাট, 1299 সালে রণথম্বর, 1303 সালে মেবার, 1308 সালে মারওয়াড়, 1311 সালে জালোর। এই রাজ্যগুলো, এগুলো ছিল বড় বড় রাজপুত রাজ্য। এইগুলোকে তিনি দখল করে উত্তর ভারতে এই রাজ্যগুলোকে খলজি সাম্রাজ্যের অধীনে আনেন এবং সুলতান নিজের প্রত্যক্ষ শাসনাধীনে পরিণত করেন।
এছাড়া এই রাজ্যগুলি ছাড়াও উত্তর ভারতে আরো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য ছিল, রাজপুত রাজ্য, যেগুলো তিনি 1305 সালে দখল করেন, যেমন মালব, মান্ডু, ধার, চান্দেরি এবং উজ্জয়িনী। এই সমস্ত রাজ্যগুলি তিনি 1305 সালে দখল করেন। উত্তর ভারত দখল করে উত্তর ভারতকে নিজের প্রত্যক্ষ শাসনে এনে তিনি এবার মালিক কাফুরের পরিচালনায় তিনি দক্ষিণ ভারত অভিযান করেন। আলাউদ্দিন খলজির 3 জন প্রধান সেনাপতি ছিলেন, উলুগ খা, নুসরত খা, জাফর খা এবং শেষে ছিলেন মালিক কাফুর। এই 4 জনকে দিয়ে বা এই 4 সেনাপতির সাহায্যে তিনি একের পর এক রাজ্য আলাউদ্দিন খলজি জয় করেছিলেন। দেখো, দক্ষিণ ভারতে প্রথম যে রাজ্যটি তিনি জয় করেন দেবগিরি। উত্তর ভারত এবং দক্ষিণ ভারত অর্থাৎ মধ্য ভারতে অবস্থিত ছিল এই দেবগিরি, যে জায়গায় মোহাম্মদ বিন তুগলক পরবর্তীকালে রাজধানী পরিবর্তন করেছিলেন। তো এই দেবগিরি রাজ্য দুবার আক্রমণ হয়। আলাউদ্দিন খলজি প্রথম যখন আক্রমণ করেন সেটা 1306 সালে। 1306 সালে আক্রমণ করেন এবং এখানকার যে রাজা ছিলেন রামচন্দ্র দেব, তাকে পরাজিত করে তাকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন এবং দিল্লিতে আনার পরে আলাউদ্দিন খলজির সাথে রামচন্দ্র দেবের চুক্তি হয়। রামচন্দ্র দেব বাৎসরিক কর দান বা কর প্রদানের বিনিময়ে তার রাজ্য ফিরে পান এবং রামচন্দ্র দেব নিজের কন্যার সাথে আলাউদ্দিন খলজির বিবাহ দেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় রামচন্দ্র দেবের মৃত্যুর পর তার পুত্র শঙ্কর দেব সিংহাসনে বসে দিল্লির সুলতানি সাম্রাজ্যের অধীনতা অস্বীকার করেন। ফলে 1311 সালে মালিক কাফুর আবার পুনরায় দ্বিতীয়বারের জন্য দেবগিরি আক্রমণ করেন এবং শঙ্কর দেবকে পরাজিত করে দেবগিরি রাজ্যটি সরাসরি সুলতানি সাম্রাজ্যের নিয়ন্ত্রণে নিয়ে আসেন মালিক কাফুর। এরপরে দেখো রয়েছে বরঙ্গল। 1307 সালে বরঙ্গল রাজ্য আক্রমণ করা হয় সুলতানি সেনাবাহিনী এবং এখানকার যে কাকাতীয় রাজবংশের রাজা প্রতাপ রুদ্রদেব তিনি পরাজিত হন এবং প্রচুর পরিমাণে ধনসম্পদ, 5000 ঘোড়া, কয়েক হাজার উট, হাতি, ধনরত্ন, মণি মাণিক্য, হিরে জহরত এগুলো তিনি সুলতানি সেনাবাহিনীকে দেন বা বিশেষ করে সুলতানি সাম্রাজ্যের অধীনে চলে আসে। বরঙ্গল রাজ্যের এই ধনসম্পদ লুট করে মালিক কাফুর এবং এগুলো দিল্লিতে নিয়ে আসা হয় কয়েক হাজার উটের পিঠে চাপিয়ে, এমনটা বলছেন আমির খসরু। এছাড়া দেখো রয়েছে হোয়সল। হোয়সল রাজ্য 1310 সালে আক্রমণ করা হয়। হোয়সল রাজ্যটি ছিল দার সমুদ্রে অবস্থিত এবং এখানকার রাজা ছিল তৃতীয় বীরবল্লাল। তিনি পরাজিত হচ্ছেন এবং সেই জায়গা থেকেও প্রচুর ধনসম্পদ লুট করছে সুলতানি সেনাবাহিনী। এরপরে রয়েছে পাণ্ড রাজ্য। 1311 সালে পাণ্ড রাজ্য আক্রমণ করা হয়। এখানকার রাজা ছিলেন 2 ভাই বীর পাণ্ড এবং সুন্দর পাণ্ড। তারা পলায়ন করেন সুলতানি সেনাবাহিনীর ভয়ে। ফলে সুলতানি সেনাবাহিনী পাণ্ড রাজ্য লুণ্ঠন করে প্রচুর পরিমাণে ধনসম্পদ নিয়ে দিল্লিতে ফিরে আসে। তো এই ছিল দক্ষিণ ভারত অভিযান, যেখানে 4টি রাজ্য দেবগিরি, বরঙ্গল, হোয়সল এবং পাণ্ড রাজ্য জয় করেছিলেন আলাউদ্দিন খলজি। আর উত্তর ভারতের ক্ষেত্রে গুজরাট, রণথম্বর, মেবার, মারওয়ার, এছাড়া মালব, মান্ডু, ধার, চান্দ্রি এবং উজ্জয়িনী এই রাজ্যগুলো তিনি জয় করে এক বিরাট বড় সাম্রাজ্য তৈরি করেছিলেন আলাউদ্দিন খলজি। তার সময় দিল্লি সুলতানি সাম্রাজ্য সর্বাপেক্ষা বৃহৎ আকার ধারণ করে এবং যে খলজি সাম্রাজ্যবাদের সূচনা হয় আলাউদ্দিন খলজির হাত ধরে। তো এই ছিল মূল বিষয়। তার খলজি সাম্রাজ্যবাদ বা আলাউদ্দিন খলজির রাজ্য বিস্তারের প্রধান উদ্দেশ্যটা কি রয়েছে সেটা প্রথমে আলোচনা করে তার উত্তর ভারতের জয়, এই গুজরাট, রণথম্বর, মেবার, মারওয়ার এগুলো পরপর ধাপে ধাপে প্যারা করে করে আলোচনা করতে হবে নোটসে। এবং শেষে দক্ষিণ ভারত অভিযান, সেক্ষেত্রেও দেবগিরি, বরঙ্গল, হোয়সল এবং পাণ্ড রাজ্য পরপর আলোচনা করে এর অ্যান্সার কমপ্লিট করতে হবে 20 নম্বরে, অর্থাৎ 1000 ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে অন স্ক্রিনে এবার তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার ডিএসসিসি 7 খলজি সাম্রাজ্যবাদ সম্পর্কে আলোচনা করো, মার্কস 20, অথবা আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি আলোচনা করো, মার্কস 20, অথবা দিল্লির সুলতানি সাম্রাজ্যের সম্প্রসারণে আলাউদ্দিন খলজির অবদান, মার্কস 20। এই একই প্রশ্ন 3 ভাবে ঘুরিয়ে আসতে পারে, এর উত্তর তোমরা যেভাবে লিখবে দেখো। 1296 খ্রিস্টাব্দে সুচতুর, সাহসী ও উচ্চাভিলাষী আলাউদ্দিন খলজির সিংহাসনে আরোহণের সাথে সাথে শুরু হয় দিল্লি সুলতানি সাম্রাজ্যবাদের যুগ। দিল্লির সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি ছিলেন ঘোরতর সাম্রাজ্যবাদী। ভারতে মুসলিম সাম্রাজ্যবাদের প্রকৃত রূপ দান করেছিলেন আলাউদ্দিন খলজি। মোহাম্মদ ঘোরি বা কুতুবুদ্দিন আইবক যে সীমিত ভূখণ্ডের উপর দিল্লির সুলতানির সূচনা করেছিলেন,
ইলতুৎমিশ বা বলবন তাকে আদৌ সম্প্রসারিত করেননি। ইলতুৎমিশ তার পূর্বসূরিদের একদা অধিকৃত কিন্তু পরে বিচ্ছিন্ন রাজ্যখণ্ডগুলো পুনর্দখল করার একটা ক্ষীণ প্রচেষ্টা চালান। বলবন ক্ষমতা বা ইচ্ছা থাকা সত্ত্বেও মঙ্গল আক্রমণের ভয়ে নতুন রাজ্য জয়ের জন্য দিল্লির বাইরে যাওয়ার নীতিগত ও কৌশলগতভাবে অনুচিত ভেবে নিশ্চেষ্ট থাকেন। বলবন সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষাকে পূরণ করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি, কিন্তু আলাউদ্দিন সিংহাসনের উপর নিজের অধিকার ও কর্তৃত্ব সুদৃঢ় করার পরই সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হন। তার ক্ষমতা লাভের 2 দশকের মধ্যে গুজরাট, মালব, রাজস্থান সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল এবং সুদূর দক্ষিণে মাদুরাই পর্যন্ত ভূখণ্ডে আলাউদ্দিনের বিজয় পতাকা উড্ডীন হয়। অধ্যাপক সতীশ চন্দ্রের মতে সুলতানি সাম্রাজ্য বিস্তারের এই নতুন পর্ব আলাউদ্দিন খলজির রাজত্বকাল থেকেই শুরু হয়। তো এই ছিল ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন। এরপরে দেখো রয়েছে সাম্রাজ্যবাদের রূপকার হিসেবে আলাউদ্দিন দ্বিতীয় আলেকজান্ডার উপাধি অর্থাৎ সিকান্দার ইসানি উপাধি গ্রহণ করেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি লিখেছেন, আলাউদ্দিন বিশ্ববিজেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করেন। তিনি ভেবেছিলেন তার 4 প্রধান অনুচর উলুগ খা, নুসরত খা, জাফর খা ও আলপ খার সাহায্যে ধর্মের ক্ষেত্রে হজরত মোহাম্মদ এবং রাজ্য জয়ের ক্ষেত্রে গ্রিক বীর আলেকজান্ডারকে স্পর্শ করতে সক্ষম। তবে আলাউদ্দিন কেবলমাত্র ধর্মপ্রচার বা রাজ্য লোভে ভারতের রাজ্য বিস্তারের চেষ্টা করেননি। সামরিক ও অর্থনৈতিক কারণে আলাউদ্দিন তার রাজ্য বিস্তার নীতি গ্রহণ করেন। অর্থাৎ এই প্যারাতে উদ্দেশ্যটা লেখা হলো কি কারণে তিনি রাজ্য বিস্তার করেছিলেন। প্যারা করে আলাউদ্দিন দেখেছিলেন রণথম্বর, চিতোর প্রভৃতি দুর্গগুলোর উপর উত্তর ভারতের দিল্লির নিরাপত্তা নির্ভর করত। প্রতিদ্বন্দ্বী শক্তির হাতে এই দুর্গগুলো থাকায় তিনি নিরাপদ বোধ করেননি। দিল্লি অঞ্চল থেকে গুজরাটের সঙ্গে সংযোগ রাজপুতনার মধ্য দিয়ে ছিল। রাজপুত রাজারা দিল্লির অধীনতা স্বীকার না করলে এই যোগাযোগ বিপন্ন হতো। গঙ্গা যমুনার সমতল ভূমির উপর আধিপত্য বিস্তার করাও আলাউদ্দিনের সাম্রাজ্যবাদের পেছনে একটা ঐতিহাসিক কারণ রূপে বিবেচিত। সুতরাং উত্তর ভারতের বৃহত্তম অঞ্চলে আধিপত্য স্থাপনের পর আলাউদ্দিন বিন্ধ্য পর্বতের দক্ষিণে দৃষ্টি নিবদ্ধ করেন। এটা ছিল ভারত ইতিহাসের অবধারিত নিয়তি। ডক্টর কে.এস. লাল এবং কে.এস. আয়েঙ্গার প্রমুখের মতে আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানের পেছনে তার লুণ্ঠন প্রবৃত্তি কার্যকরী ছিল। কিন্তু এই মত অগ্রাহ্য করে ডক্টর ইউ.এন. দে বলেন, কেবলমাত্র লুণ্ঠনের জন্যই আলাউদ্দিন দক্ষিণে অভিযান চালাননি। দক্ষিণের ধনসম্পদ লুণ্ঠনের জন্য আলাউদ্দিনের হয়তো লোভ ছিল, কিন্তু দক্ষিণে করদ রাজ্য স্থাপনের দৃষ্টিভঙ্গিও তার সাম্রাজ্যবাদী মনোভাবের ইন্ধন জুগিয়েছিল। সুতরাং বলা যায় আলাউদ্দিনের সাম্রাজ্যবাদের পিছনে তার সামরিক একনায়কতন্ত্র, রাজ্য বিস্তারের স্পৃহা, সাম্রাজ্যের নিরাপত্তা ও সংহতি, লুণ্ঠনের লক্ষ্য এবং দক্ষিণে করদ রাজ্য স্থাপনের দৃষ্টিভঙ্গি কার্যকরী ছিল। তো এই প্যারাটাও আমরা দেখলাম যে আলাউদ্দিন কেন উত্তর ভারত এবং দক্ষিণ ভারত অভিযান করেছিলেন, তো উদ্দেশ্যটা কি ছিল সেটি নিয়েও কিন্তু এই প্যারাতে আলোচনা হয়েছে এবং কে.এস. লাল, কে.এস. আয়েঙ্গার, ইউ.এন. দে এনাদের বক্তব্য এখানে তুলে ধরা হয়েছে। প্যারা করে দেখো, এবার তিনি গুজরাট অভিযান করছেন, সিংহাসনে বসে উত্তর ভারতের প্রথম রাজ্য আক্রমণ করছেন। আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতির প্রথম প্রয়োগ ঘটেছিল 1298 খ্রিস্টাব্দে গুজরাটের বিরুদ্ধে। গুজরাট ছিল খুবই সমৃদ্ধশালী অঞ্চল। বাঘেলা রাজপুত বংশীয় কর্ণদেব বা রায়করণ এই সময় গুজরাটের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। ডক্টর কে.এন. নিজামী বলেন, করণ সিংহ তার এক মন্ত্রীর পত্নীর প্রতি অসম্মান প্রদর্শন করলে ওই বিক্ষুব্ধ মন্ত্রী দিল্লিতে এসে আলাউদ্দিনকে গুজরাট অভিযানে প্ররোচিত করেন। গুজরাটের অপরিমিত ধনসম্পদ আলাউদ্দিনকে প্রলুব্ধ করেছিল। আলাউদ্দিনের 2 বিশ্বস্ত সেনাপতি উলুগ খা ও নুসরত খা গুজরাটের রাজা কর্ণদেবকে পরাস্ত করেন এবং তার রানী কমলা দেবী সুলতানি সেনার হাতে বন্দী হন। রাজধানী আনহিলবার এবং সমৃদ্ধশালী বন্দর সুরাট ও ক্যাম্বে পুরোপুরি লুণ্ঠিত হয়। গুজরাট লুণ্ঠনের দ্বারা আলাউদ্দিন লাভ করেন অপরিমিত ধনসম্পদ, রানী কমলা দেবী এবং ধর্মান্তরিত হিন্দু মালিক কাফুর নামে এক দাস, যিনি পরবর্তীকালে আলাউদ্দিনের প্রধান সেনাপতি ও সর্বাপেক্ষা প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। তো এই প্যারাতে আমরা দেখলাম যে গুজরাট কিভাবে তিনি জয় করেছেন সেই বিষয়টি। প্যারা করে এখানে গুজরাটের পরে এবার তিনি রণথম্বর আক্রমণ করবেন সেটি নিয়ে এই প্যারা। গুজরাট জয়ের পর আলাউদ্দিন রণথম্বর দুর্গ জয়ের উদ্দেশ্যে এক অভিযান প্রেরণ করেন। ডক্টর এল শ্রীবাস্তবের মতে রণথম্বর আক্রমণের কারণ ছিল প্রধানত 2টো। প্রথমত, এই রাজ্য একসময় সুলতানি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এটা পুনরুদ্ধারের প্রয়োজন হয়ে পড়েছিল। দ্বিতীয়ত, বিদ্রোহী নবমুসলমানগণকে নিজ রাজ্যে আশ্রয় দেওয়ায় রণথম্বরের রাজা হামির দেব আলাউদ্দিনের বিরাগভাজন হন। সুতরাং হামির দেবকে সমুচিত শাস্তি দেওয়ার জন্য উলুগ খা ও নসরত খার নেতৃত্বে এক অভিযান পাঠানো হয়। হামির দেব অসীম সাহসের সঙ্গে লড়াই করে প্রাণ বিসর্জন দেন।
ইসলামীর মতে রাজপুত রমণী জহর ব্রত গ্রহণ করে আগুনে প্রাণ বিসর্জন দেন। দীর্ঘ 8 মাস অবরোধের পর 1301 খ্রিস্টাব্দ নাগাদ আলাউদ্দিন রণথম্বুর জয় করেন। প্যারা করে দেখো, এর পরের যেটা রয়েছে মেবার আক্রমণ। মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেছিলেন রানী পদ্মাবতীকে পাওয়ার জন্য। আলাউদ্দিনের সাম্রাজ্যবাদী নীতির পরবর্তী পদক্ষেপ হলো চিতোর জয়। চিতোর ছিল রাজপুতনার মেবার রাজ্যের রাজধানী। চিতোরের রানা রতন সিংহ আলাউদ্দিনের বশ্যতা গ্রহণের প্রস্তাব অগ্রাহ্য করলে সুলতান চিতোর অভিযানের সিদ্ধান্ত নেন, কারণ চিতোর দুর্গ বিরোধী শক্তির হাতে থাকলে সুলতানি সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন হতো। অনেকে অনুমান করেন যে মেবারের রানা রতন সিংহ এর পরমা সুন্দরী রানী পদ্মিনীকে লাভ করাই ছিল আলাউদ্দিনের চিতোর অভিযানের উদ্দেশ্য। কিন্তু ঐতিহাসিক GH ওঝা ও KS লাল পদ্মিনী সংক্রান্ত এই কাহিনীকে নিতান্ত গালগল্প বলে অভিহিত করেছেন। যাই হোক, বহু চেষ্টা করেও সম্মুখ সমরে মানে সামনাসামনি লড়াইয়ে চিতোর দুর্গ দখল করতে বিফল হয়। রাজপুতরা বীর বিক্রমে সুলতানি বাহিনীকে হারিয়ে দেন, কিন্তু শেষ পর্যন্ত আলাউদ্দিন বিভিন্ন কৌশল অবলম্বন করে দুর্গের প্রাচীর ভেঙে ফেলেন। রতন সিং আত্মসমর্পণ করেন এবং রাজপুত রমণী অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেন। আলাউদ্দিন নিজ পুত্র খিজির খাঁয়ের হাতে চিতোরের শাসনভার অর্পণ করে রাজধানীতে প্রত্যাবর্তন করেন। প্যারা করে দেখো, আরো কিছু জায়গা তিনি জয় করেছিলেন, কিন্তু দেশপ্রেমিক রাজপুতদের আক্রমণের ফলে খিজির খাঁ চিতোর পরিত্যাগ করতে বাধ্য হন এবং কিছুদিনের মধ্যে চিতোর দিল্লির হাতছাড়া হয়ে যায়। আলাউদ্দিন রাজপুতনা ও মধ্যপ্রদেশের সামরিক গুরুত্বপূর্ণ অঞ্চল বিজয়ের পরিকল্পনা নেন। এরপর সুলতান 1305 খ্রিস্টাব্দে মালব, মান্ডু, ধার, চান্দেরি, উজ্জয়িনী প্রভৃতি স্থান জয় করে দুর্গগুলি অধিকার করেন। তিনি 1308 খ্রিস্টাব্দে মারওয়াড় দখল করে রাজা শীতল দেবকে হত্যা করেন। 1311 খ্রিস্টাব্দে কানর দেবকে হত্যা করে জালোর দখল করেন। ঐতিহাসিক সতীশচন্দ্র বলেছেন যে আলাউদ্দিন উত্তর ভারত দখল করলেও রাজপুত রানারা সুলতানকে করদানের বিনিময়ে স্বাধীনভাবে রাজত্ব করেন। এভাবে কাশ্মীর, নেপাল, উড়িষ্যা, আসাম ও পাঞ্জাবের একাংশ বাদে আলাউদ্দিন সমগ্র উত্তর ভারতে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন। প্যারা করে মুসলিম সুলতানদের মধ্যে আলাউদ্দিন খলজি সর্বপ্রথম বিন্ধ্য পর্বত অতিক্রম করে দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তার করেন। অর্থাৎ এই প্যারাতে আমরা আলোচনা করছি দক্ষিণ ভারত অভিযান। সিংহাসনে বসার পর তিনি দাক্ষিণাত্যে দেবগিরি, বরঙ্গল, হৈসল ও পাণ্ড প্রধান এই 4টি রাজ্য অভিযানে পাঠিয়েছিলেন। আলাউদ্দিনের দাক্ষিণাত্য অভিযানে নেতৃত্ব দেন তার বিশ্বস্ত সেনাপতি মালিক কাফুর। দক্ষিণ ভারতে আলাউদ্দিনের অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল ইসলামের প্রসার ঘটানো, বিপুল সম্পদ লাভ করা এবং দাক্ষিণাত্যে সুলতানি শাসন প্রতিষ্ঠা করা। প্যারা করে দেখো, এবার প্রথম আক্রমণ করছেন দক্ষিণ ভারতের দেবগিরি রাজ্য, সেটি নিয়ে এই প্যারা। জালাল উদ্দিনের রাজত্বকালে আলাউদ্দিন দেবগিরির যাদব বংশীয় রাজা রামচন্দ্র দেবকে পরাজিত করলে রামচন্দ্র দেব নিয়মিত কর প্রদানের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি এই আশ্বাস ভঙ্গ করলে আলাউদ্দিন দেবগিরি আক্রমণ করেন। রাজা রামচন্দ্র দেবকে পরাজিত করে তিনি দিল্লি নিয়ে আসেন। 1306 খ্রিস্টাব্দ দিল্লিতে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয়। তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়ে গুজরাটের একটি অঞ্চলও তার রাজ্যের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। রামচন্দ্র আলাউদ্দিনের সঙ্গে তার কন্যার বিবাহ দেন, কিন্তু রামচন্দ্র দেবের মৃত্যুর পরবর্তীকালে তার পুত্র শঙ্কর দেব করদানের প্রতিশ্রুতি ভঙ্গ করলে 1313 খ্রিস্টাব্দে মালিক কাফুর আবার দেবগিরি আক্রমণ করেন। শঙ্করদেব যুদ্ধে পরাজিত ও নিহত হন। দেবগিরি সুলতানি সাম্রাজ্য ভুক্ত হয়। এই প্যারাতে দেবগিরি আক্রমণ। এর পরে দেখো রয়েছে বরঙ্গল। 1303 খ্রিস্টাব্দে আলাউদ্দিনের বাহিনী বরঙ্গল আক্রমণ করে ব্যর্থ হয়। পরে মালিক কাফুর 1306 থেকে 7 খ্রিস্টাব্দে বরঙ্গল বা তেলেঙ্গানার কাকতীয় বংশের রাজা প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করেন। কাফুর তেলেঙ্গানা থেকে 1100 হাতি, 700 ঘোড়া, একটি বহুমূল্য হীরকখণ্ড ও প্রচুর ধনরত্ন সহ দিল্লিতে ফিরে আসেন। রাজা প্রতাপ রুদ্রদেবের বার্ষিক কর প্রদানে স্বীকৃত হন। আলাউদ্দিন 1310 খ্রিস্টাব্দে দ্বার সমুদ্রের হৈসল আক্রমণ করেন। সেনাপতি মালিক কাফুর হৈসল বংশীয় রাজা তৃতীয় বীর বল্লালকে পরাজিত করে প্রচুর ধনরত্ন, হাতি ও ঘোড়া লাভ করেন। তিনি দ্বার সমুদ্রকে একটি করদ রাজ্যে পরিণত করে হৈসল রাজ্যের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেন। প্যারা করে মালিক কাফুর 1311 খ্রিস্টাব্দে পাণ্ড রাজ্য আক্রমণ করেন। তিনি পাণ্ড রাজ্যের বীর পাণ্ড ও সুন্দর পাণ্ডকে পরাজিত করেন এবং দক্ষিণে রামেশ্বর সেতু পর্যন্ত অগ্রসর হন। তিনি রামেশ্বরের বিখ্যাত মন্দিরটি ধ্বংস করেন। আমির খসরু বলেছেন যে মালিক কাফুর পাণ্ড রাজ্য থেকে 2750 পাউন্ড সোনা, 5000 ঘোড়া, 512টি হাতি ও বহু মণিমুক্তা দিল্লিতে নিয়ে আসেন। জিয়াউদ্দিন বার্নি বলেছেন যে 1000 উটের পিঠে করে এই বিপুল পরিমাণ সম্পদ দিল্লিতে আনার সময় ভারে মানে ধনসম্পদের ভারে বা ওয়েটে উটগুলি আর্তনাদ করছিল।
প্যারা করে দেখো, শেষ প্যারা, এটা উপসংহার দেওয়া হয়েছে। আলাউদ্দিন খলজির উত্তর ভারতের অধিকাংশ অঞ্চল সুলতানি সাম্রাজ্যভুক্ত করেছিলেন, কিন্তু সুদূর দাক্ষিণাত্যে দীর্ঘকাল রাজনৈতিক আধিপত্য রক্ষা করা সম্ভব নয় বুঝতে পেরে দাক্ষিণাত্যের রাজাদের আনুগত্য লাভ ও বার্ষিক কর প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে তাদের রাজ্য ফিরিয়ে দিয়ে বাস্তব বুদ্ধির পরিচয় দেন। তিনি সারা ভারতব্যাপী তার অভিযান পরিচালনার মধ্য দিয়ে পরবর্তীকালে এক সর্বভারতীয় ঐক্যবদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ প্রস্তুত করেন। এই ছিল আলাউদ্দিন খলজির সাম্রাজ্য বিস্তার নীতি বা খলজি সাম্রাজ্যবাদের উপরে 20 নম্বরের কোশ্চেন অ্যান্সার। যদি তোমাদের কলেজে কোনো প্রজেক্ট দিয়ে থাকে এই কোশ্চেনটি, তাহলে এটাও লিখতে পারবে। এছাড়া 20 নম্বরের অ্যান্সার হিসেবে পরীক্ষায় 2025-এর সাজেশনও ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।